বিসমিল্লাহির রহমানির রহিম। গত ক্লাসে আমরা শিখছিলাম যে রিয়েক্ট রেন্ডার প্রস দেখছিলাম, তারপরে আমরা কন্ডিশনাল রেন্ডারিং দেখছি, রিয়াক্ট কনটেক্সট এপিআই দেখছি, রিয়াক্ট ফর্ম হ্যান্ডলিং দেখছি। তো অনেক ইম্পর্টেন্ট টপিকস এগুলা। আর আজকে আমরা যেটা দেখবো সেটা হচ্ছে রিয়াক্টের ক্যাশ, মানে কিভাবে রিয়াক্ট জেসের একটা কম্পোনেন্টকে ক্যাশ করা যায়। তো এটার জন্য রিয়াক্টের একটা হুক ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ইউজ কল ব্যাক হুক একটা গেল। আর একটা ইউজার রিয়াক্টের একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট আছে, রিয়াক্ট মেমো বলে, রিয়াক্ট মেমো। এই দুইটার সহযোগিতায় আমরা রিয়াক্টের একটা কম্পোনেন্টকে ক্যাশ করতে পারি, যাতে কম্পোনেন্টটা রিরেন্ডার না হয়, মানে একটা কম্পোনেন্ট আর একবার রিরেন্ডার না হয়। এটা আমরা দেখবো। আজকে আমরা আরেকটা জিনিস দেখবো, সেটা হচ্ছে রিয়াক্টে কিভাবে স্টাইলিং করা যায়। আমরা একটা ওয়ে জানি, আর একটা ওয়ে দেখবো, আর একটা সুন্দর ওয়ে আছে, এই দুইটা। আর আজকে আমরা শেষ হিসেবে দেখব কিভাবে একটা কম্পোনেন্টকে লেজি লোডিং করানো যায়। মানে ধরো একটা কম্পোনেন্ট আসতে লেট হচ্ছে, এই লেট করার মাঝে আমি ইউজারকে একটা লোডার দেখাতে চাই যে ঘুরতেছে, কামিং, কিছু একটা দেখাতে চাই। আমরা দেখি যে বিভিন্ন ওয়েবসাইটে যখন আসে তখন একটা লোডার দেখায়। এটা কিভাবে করে এই জিনিসটা? ধরো একটা বড় পেজ, এখন আমি একটা পেজ ধরো ব্রাউজ করছি, এখন নিচের পেজগুলো কিন্তু এখনই আসার দরকার নেই, এটা পরে আসলেও হয়, তাই না? আমরা যখন স্ক্রল করব নিচের দিকে তখন ওই পেজগুলো আসবে। তাহলে হবে কি, ক্লায়েন্ট আগেই প্রথম পেজটা দেখতে পাবে, প্রথম যে ভিউতে যে পেজটা আছে। ধীরে ধীরে যখন নিচে যাবে তখন ক্লায়েন্ট তোমার ওই নিচের পেজগুলা ধীরে ধীরে দেখতে পাবে, মানে অন ডিমান্ডে ওইগুলো আসবে ধীরে ধীরে ইন্টারনেট থেকে। এতে হবে কি, ক্লায়েন্টের ইউজার এক্সপিরিয়েন্সটা বৃদ্ধি পাবে। এই বিষয়গুলো আজকে দেখবো, মানে মোট কথা আজকের ক্লাসটা ইম্পর্টেন্ট। আচ্ছা, এরই মাধ্যমে যদি আমরা আজকে সাকসেসফুলি শেষ করতে পারি, তাহলে আমাদের রিয়াক্ট জেস শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। এটা একটা বড় অ্যাচিভমেন্ট হবে। তো আমরা তাহলে শুরু করি। তাহলে এখন দেখো, আমি একটা এইটাকে আগে রান করে একটা পাশে রাখতেছি, ঠিক আছে? ধরো এটা আমার কোড, তাহলে আমি আমার ফোল্ডারের মধ্যে ঢুকতেছি, ঢুকে আমি এটারে আমার রিয়াক্ট প্রজেক্টটা স্টার্ট করে দিলাম, ঠিক আছে? আচ্ছা, গত ক্লাসটা মনে 41-এ ছিল, আজকে 42 হবে, যাই হোক এটা ফ্যাক্ট না, আমি এটা দিয়ে দিব। এই যে গতকালকে আমরা লাস্ট এই ফর্মে ছিলাম, আমরা এই ফর্ম সাবমিটের অনেকগুলো পদ্ধতি দেখছি, কিভাবে আমরা এই ফর্মের ডাটাগুলা আমাদের কাছে পেতে পারি, তার অনেক ওয়ে কিন্তু আমরা দেখছি। তো আজকে এটা না, আজকে আমরা দেখবো কিভাবে কম্পোনেন্টকে ক্যাশিং করা যায়। প্রথম কথা, তো আমরা সব এন্ড রিমুভ করে দিই, কারণ একটার কাজ আসলে আরেকটা দিয়ে হয় না, বুঝতে পারছো? এটা হবে না কখনো। ধরো আমি পুরো অ্যাপ কম্পোনেন্ট থেকে তো সব লোড হচ্ছে, তাই না? তাহলে অ্যাপ কম্পোনেন্টটাকে ক্লিয়ার করি, বড় করে দিচ্ছি, সমস্যা নাই, কারণ আমাদের এইটাই মেইন। এটা অতটা জরুরি না, এটা অল্প একটু থাকলেই হবে, এটা এতটুকু থাকলেই হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন। তাহলে আমি এখন যেটা করব সেটা হচ্ছে এগুলো সব বাদ দিয়ে দিচ্ছি, মানে আমি একটা নতুন শুরু করতেছি, নতুন কন্টেক্সট এপিআই আমার দরকার নেই, একবারে ডিলিট সব, ঠিক আছে? গেল, অ্যাপ যেহেতু নাই, পুরা নাই হয়ে যাবে, এই যে কিছুই নেই। তাহলে আমি একটা অ্যাপ, যেহেতু অ্যাপ থেকেই কিন্তু এখানে দেখাচ্ছে, তাহলে অ্যাপই মানে একদম মেইন। আর বাকি যা আছে যেভাবে আছে থাক, এটা আমাদের রেফারেন্স হিসেবে থাকলো। তো প্রথমে আমরা একটা কম্পোনেন্ট বানিয়ে দিলে এক্সপোর্ট করে দিচ্ছি ডাইরেক্ট, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন, নাম দিলাম বড় হাতের অ্যাপ, যেটা একটা রিয়াক্ট কম্পোনেন্ট। তারপর এখানে কি করবো, একটা রিটার্ন করবো, ধরো ডি, ভিতরে আছে লোডিং, বা ধরো রিফার, লোডিং করলাম। এই যে রিফারটা আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে? এই যে দেখতে পারলাম। তার মানে এখানে শুধু আমার এতটুকুই আছে যে ডিপ রিফার, এই ডিপ রিফারটা আসছে। আমি যদি ইন্সপেক্ট করি দেখবো শুধু একটাই জিনিস আছে, ডিপ রিফার, ঠিক আছে? আচ্ছা, তার মানে এখান থেকে আমার এটা পাচ্ছে। এখন ধরো আর একটা কম্পোনেন্ট বানাইলে তুমি, এই ধরো এই কম্পোনেন্ট এর মধ্যে আছে, তাহলে নতুন একটা ফাইল বানাইলাম, ধরো বাটন, বাটন না, সব বারবার বাটন দেওয়া ঠিক হবে না, ধরো কি দিলাম, স্কোয়ার, স্কোয়ার নামে একটা কম্পোনেন্ট আছে, ধরো চার কোণ আর কি, স্কোয়ার ডট জেএস। তাহলে একটা এখানে একটা কম্পোনেন্ট লিখলাম, ফাংশন বড় হাতে স্কোয়ার দিয়া, ধরো আমি এখানে একটা রিটার্ন করলাম,
ধরো কিছু একটা করলাম যে স্কোয়ার গেল, এটা তাহলে এক্সপোর্ট করতে হবে, এক্সপোর্ট ডিফল্ট এখানেই করে দিলাম। আচ্ছা তাহলে এই স্কোয়ারটাকে তাহলে আমি অ্যাপের মধ্যে ইউজ করতে পারবো বা যে কোনো জায়গায় ইউজ করতে পারবো, তার জন্য আমি এখানে ইম্পোর্ট করলাম, ইম্পোর্ট স্কোয়ার লিখলেই চলে আসবে। এখন ধরো এই রিপাতের নিচে এইটা ওই যে ওইটাও প্রিন্ট করে দিবা, ঠিক আছে? তাহলে যেহেতু তাহলে আমাকে ফ্র্যাগমেন্ট দিয়ে লিখতে হবে, রিয়াক্ট ফ্র্যাগমেন্ট। তো আমি একটা ব্র্যাকেট নিয়ে এখানে একটা ফ্র্যাগমেন্ট বানিয়ে দিচ্ছি, ফ্র্যাগমেন্ট, ঠিক আছে? রিয়াক্ট ফ্র্যাগমেন্ট ছাড়া কিন্তু রিয়াক্ট রেন্ডার করবে না, কারণ একটা মেইন ডিপ লাগে, আর ডিপ দিলে তো একটা এক্সট্রা ট্যাগ যুক্ত হচ্ছে, কিন্তু ফ্র্যাগমেন্ট দিলে কিন্তু কোনো এক্সট্রা ট্যাগ যুক্ত হচ্ছে না, এই জন্য আমরা ফ্র্যাগমেন্ট ইউজ করি। আচ্ছা এখন দেখো এই যে তুমি ধরো এই এটা ফ্র্যাগমেন্ট দিয়ে এখানে স্কোয়ারটা দিয়ে দিলে নিচে, এই তাহলে এখন ওই যে ওইটাও দেখাবে স্কোয়ার, এই যে দুইটাই, প্রথমে রিফার এই যে ডিপ রিফার, তারপরে স্কোয়ার, তো এই যে ডিপ স্কোয়ার, তাহলে ওইটা এখানে আসবে, ঠিক আছে? এই কমবে অ্যাপের মধ্যে। এখন তুমি একটা জিনিস খেয়াল করো, তাইলে একটা কম্পোনেন্টের মধ্যে আরেকটা কম্পোনেন্ট, তাই না? বিষয়টা তাই, মানে মূলত অ্যাপ এখানে কি রেন্ডার হচ্ছে তুমি খেয়াল করো। প্রথমে প্যারেন্ট একবার রেন্ডার হয়, রিয়াক্ট যখন রিয়াক্ট এটা দেখানো শুরু করবে, এ একবার রেন্ডার করবে, তারপরে এর ভিতরে আছে চাইল্ড, চাইল্ড কিন্তু আরেকবার রেন্ডার করবে। তার মানে যার পেটের মধ্যে যে আছে তারা কিন্তু সবাই রেন্ডার করবে, এটা হচ্ছে রিয়াক্টের সিস্টেম। মানে উপরে গোড়া যদি একবার রেন্ডার করে, তাহলে ভিতরে যারা যারা আছে সবাই কি করবে, একবার রেন্ডার হবে। যেমন ধরো আমি যদি একটা কনসোল লগ দিই দেখার জন্য যে কে কে রেন্ডার করতেছে এটা দেখবো, তাহলে এখানে আমরা একটা কনসোল লগ দিলাম, কনসোল ডট লগ দিয়ে দেখলাম যে অ্যাপ রেন্ডার, মানে অ্যাপ অ্যাপ চলছে আর কি। আর দেখো এই ফাংশনটা যখন রান হবে তখন শুরুতে তো আগে এটা কনসোল লগ করবে, তাই না? তারপরে না রিটার্ন করবে, তাহলে এইটা আমি আগে দেখতে পাবো কনসোলে। আচ্ছা গেল, আবার যখন এই স্কোয়ারটা রেন্ডার করবে তখন ধরো স্কোয়ারের জন্য আর একটা কনসোল লগ দেখতে পাবো, যে স্কোয়ার রেন্ডার, স্কোয়ার রেন্ডার, রেন্ডার দেই একটা ভার্ব দেই। আচ্ছা অ্যাপে দিলাম রেন্ডার, তাহলে দেখো প্রথমে রেন্ডার হবে কে, অ্যাপটা, কারণ এইটা আগে রেন্ডার হবে, রেন্ডার হওয়ার পর এইটা প্রিন্ট হয়ে যাবে, তারপরে এই রিটার্ন করতে যা যখন স্কোয়ার আসবে তখন আবার স্কোয়ারটা রেন্ডার হবে, তারপর আবার এটা রিটার্ন হবে, তাই না? এইভাবে তো নিয়ম। দেখি তাই হচ্ছে কিনা। আমরা কনসোলে যাচ্ছি, দেখো সত্যি সত্যি তাই। এই দেখো অ্যাপ রেন্ডার, স্কোয়ার রেন্ডার, দেখছো? তার মানে কখনো যদি অ্যাপ রেন্ডার করে তাহলে স্কোয়ারও কিন্তু রেন্ডার করবে। আমি আবার রিলোড দিচ্ছি, দেখো এই দেখো অ্যাপ রেন্ডার, স্কোয়ার রেন্ডার, তার মানে মাদার যদি কখনো মানে রেন্ডার করে তাহলে সাথে সাথে কে রেন্ডার করবে, স্কোয়ার রেন্ডার করবে। এটা বোঝার জন্য আমরা একটা কাজ করতে পারি, আমরা এখানে একটা মাদারের মধ্যে একটা বাটন দিই, ঠিক আছে? মাদারের মধ্যে একটা বাটন দিলাম, এই বাটনের অন ক্লিকে ধরো একটা কিছু ঘটবে, একটা ফাংশন দিলাম চেঞ্জ স্টেট, মানে স্টেট কে চেঞ্জ করার জন্য অন ক্লিকে। এখন তাহলে একটা স্টেট কে আমরা নিয়ে আসি এখানে, মানে একটা জিনিস বোঝার জন্য কাজটা করতেছি, ইউজ স্টেট। ইম্পোর্ট ইউজ স্টেট ফ্রম রিয়াক্ট, ঠিক আছে? এই তাহলে আমরা ইউজ স্টেট কে কিন্তু আনলাম। এখন তাহলে এই স্টেটটা লিখি এখানে, কনস্ট্যান্ট ধরো ইউজ স্টেট, তাহলে স্টেট চেঞ্জ হলে তো এই কম্পোনেন্টটা রিরেন্ডার করবে, তাই না? দেখো ধরো আমার কোনো কারণে আমি একটা বাটন চাপ দিয়ে এই অ্যাপটাকে রিরেন্ডার করবো, আবার ধরো অ্যাপের মধ্যে কোনো একটা ডাটা চেঞ্জ হয়ে যাবে, ধরো এই রিফারটা চেঞ্জ হয়ে যাবে ধরো, তাহলে এখন ধরো রিফারটা আসতেছে স্টেট থেকে, ডাটা বা এখানে রিফার লিখে দাও, তাহলে এখানে ডাটা সেট ডাটা ধরো, তাই না? এভাবেই তো। এখন তাহলে আমি এখানে রিফার না লিখে আমি ডাটাটাকে লিখে দিচ্ছি, ডাইনামিক ভ্যালু আর কি, এই যে ডাটা, তাহলে ডাটাটা আসবে। আচ্ছা এই ফাংশনটা এখানে লিখি নেই, তা লিখে নেই, এররটা যাচ্ছে না, চেঞ্জ স্টেট,
লিখে রাখলাম, এই যে কিছু করিনি। এই এখন দেখো, রিলোড দাও, এই যে দেখো রিপাত আসলো, স্কোয়ার আসলো, আর বাটনটা আসলো যে ক্লিক মি বাটন। এই যে তাহলে দেখো সবকিছু আগের মতোই আছে, মানে আমাদের কোনো চেঞ্জ নেই। এখন একটা মজার জিনিস ঘটবে, যেমন ধরো আমি যখন বাটনটা চাপ দিব তখন কি হবে, আমি যাচ্ছি যে রিফারটা চেঞ্জ হয় ইয়া হিয়া হয়ে যাবে ধরেন, তাহলে কি হবে, সিম্পলি আমি স্টেটের মধ্যে কি করতে পারি, এই সেট ডাটার মধ্যে কি করতে পারি, আমি নাম লিখে দিতে পারি ইয়া হিয়া। তাহলে দেখেন যখন সেট ডাটা ইয়া হিয়া হয়ে যাবে তখন এই ডাটা চেঞ্জ হয়ে যাবে, ডাটা চেঞ্জ হলে এ চেঞ্জ হবে। আর আমরা জানি স্টেট চেঞ্জ হলে কি হয়, কম্পোনেন্টটা রিরেন্ডার করে, তাই না? এটাই তো। তাহলে এখন দেখেন প্রথমে যখন একবার লোড হলো তখন কে কে রেন্ডার করছে দেখি, অ্যাপ রেন্ডার, স্কোয়ার রেন্ডার। তাহলে অ্যাপ হয়েছে আর ভিতরের যে স্কোয়ারটা সে একবার রেন্ডার করলো। এখন আমি ক্লিক নিয়ে চাপ দিলে রেন্ডারের কথা অ্যাপ, দেখো চাপ দিলাম ক্লিক মি, এই দেখো অ্যাপ রেন্ডার হয়েছে, ভালো কথা। কিন্তু এখন আমার একটা কথা শোনো, আমার তো অ্যাপটাকে আমি চেঞ্জ করছি, তাই না? এখন দেখো অ্যাপ চেঞ্জ হওয়ার কারণে এর ভিতরের চাইল্ডও কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। দেখছো চাইল্ড একবার রেন্ডার করছে, তার মানে এখন দেখো এই চাইল্ড কিন্তু রেন্ডার করার প্রয়োজন ছিল না। কেন ছিল না, আমি তো চাইল্ডের মধ্যে কোনো প্রপস পাস করিনি। ধরো এমন হতে পারে যে কোনো প্রপস এখান থেকে যাচ্ছে, তাহলে স্কোয়ারটা চেঞ্জ হওয়াটা দরকার ছিল। কেন, কারণ এই প্রপসটা এখানে চেঞ্জ হয়ে যাবে, চেঞ্জ হলে এই স্কোয়ারটা এই প্রপসটাকে নিয়ে আবার রেন্ডার করবে, হ্যাঁ ঠিক আছে সেটা যুক্তিযুক্ত। কিন্তু এখানে দেখো আমি তো কোনো ডাটাও পাস করি নাই, কিছুই করিনি, তাহলে আমার স্কোয়ারটা কেন খামাখা রেন্ডার করলো বলো? তাহলে এখন যদি স্কোয়ার ফাংশনটা অনেক হেভি কোনো কম্পোনেন্ট হয়, মানে অনেক ভারী কম্পোনেন্ট, তাহলে কিন্তু তোমার কম্পিউটারকে এই শক্তিটাকে কিন্তু বহন করতে হবে। মানে এটা যদি ভারী কোনো কম্পোনেন্ট হয়, অ্যাপটা তো রেন্ডার করছেই, ভিতরে কি স্কোয়ার রেন্ডার করে ফেলছে। এখন স্কোয়ারের পেটে যদি আরেকটা কিছু থাকতো তাকেও কিন্তু রেন্ডার করে ফেলতো, তাহলে এটা কিন্তু তোমার পারফরমেন্সের জন্য খারাপ। এবার এটা কি বুঝতে পারছো? মানে আমি তো অ্যাপকে চেঞ্জ করে দিলাম, কিন্তু আমার তো স্কোয়ার তো যা আছে তাই, এটা তো কোনো স্টেট চেঞ্জ হয় নাই, এটার মধ্যে কোনো কিছু চেঞ্জ হয়নি। আচ্ছা তুমি বলো স্কোয়ারের মধ্যে আমি কিছু করছি? কিছু কিন্তু করিনি। তাহলে কিছু যদি না করি তাহলে আমাকে কেন স্কোয়ার আবার রেন্ডার করতে হবে? এই সমস্যাটা থেকে আমরা বাঁচতে পারি একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট যেটা রিয়াক্ট আমাদের দিছে বাই ডিফল্ট। ঠিক আছে, দেখো আমরা কি করি, আমরা যদি ইম্পোর্ট করি, ইম্পোর্ট রিয়াক্ট ফ্রম রিয়াক্ট, এই যে দেখো এক্সপোর্ট এখানে করতেছি না, তাহলে তাহলে নিচে করতেছি এক্সপোর্ট ডিফল্ট, তাই না? দেখো এইটাকে এক্সপোর্ট করার আগে শুধু একটা কাজ করতে হবে, রিয়াক্ট একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট দিছে নাম মেমো, এটা রিয়াক্ট ডট মেমো, এটা কি তাহলে একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট। আমাদের হায়ার অর্ডার কম্পোনেন্ট কি, হায়ার অর্ডার কম্পোনেন্ট হচ্ছে ফাংশন, যে একটা কম্পোনেন্টকে নিয়ে কিছু একটা কাজ করে আবার এই কম্পোনেন্টটাকে রিটার্ন করে, তাই না? তাহলে আমি যখন মেমোর মধ্যে দিয়ে এইটাকে পাস করে দিব স্কোয়ারটাকে, তখন কি করবে, স্কোয়ারটা মেমোটাকে নিয়ে ওটাকে মনে রাখবে, মনে রাখা তারপরে কম্পোনেন্টটাকে ডিফল্ট এক্সপোর্ট করে দিবে। বুঝতে পারছো? এই এখন মজাটা ঘটবে, কেন মজাটা ঘটবে দেখো, এই দেখো আমি আবার সব কেটে দিচ্ছি। আচ্ছা রিলোড দিলাম, প্রথম একবার অ্যাপ রেন্ডার করছে, স্কোয়ার রেন্ডার করছে, ফাইন, কারণ প্রথমবার তো আমাকে রেন্ডার করতেই হবে। তাহলে অ্যাপ একবার রেন্ডার হলো, স্কোয়ার রেন্ডার করলো। এখন যদি আমি ক্লিক মে দেই, খেয়াল করো শুধু অ্যাপ রেন্ডার হয়েছে কিন্তু স্কোয়ার কিন্তু রেন্ডার হয়নি। কারণ কি, এই মেমো এই কাজটা করছে। বুঝতে পারছো? তুমি যদি কোনো কম্পোনেন্টে এই মেমোটা ইউজ করে দাও লাস্টে, তাহলে হবে কি, রিয়াক্ট এটা মনে রাখবে। রিয়াক্ট শুধু তখনই চেঞ্জ করবে যদি এইটার ভিতরে কোনো স্টেট চেঞ্জ হয় অথবা এই প্রপস চেঞ্জ হয়। কি, আচ্ছা বুঝতে পারছো রিফাত? একটু হ্যাঁ না কিছু কই আর কি। জি ভাই। তার হ্যাঁ,
তাহলে দেখো আমি যখন একটা মানে এখানে কিন্তু আমি কোনো প্রপস চেঞ্জ করি নাই, অন্য কোনো কিছুই চেঞ্জ করি নাই। তার মানে এখন আমাকে কিন্তু এই স্কোয়ার রেন্ডার করার প্রয়োজন নাই। তো এই ক্ষেত্রে আমি এটা রিয়াক্ট মেমোর মধ্যে যে ঢুকাই দেই, এটা একটা হায়ার অর্ডার কম্পোনেন্ট, এই স্কোয়ারটাকে নিয়ে ওই মনে রাখার পর আবার এই কম্পোনেন্টটাকে রিটার্ন করে দেয়। এটাই তো হায়ার অর্ডার কম্পোনেন্টের কাজ। এই জন্য দেখো আমি হায়ার অর্ডার কম্পোনেন্ট যদি তোমাকে না বুঝাইতাম, তাহলে তুমি এখন এই রিয়াক্ট মেমো বুঝতে না। ঠিক আছে, এই জন্য সবকিছু একটু ধাপে ধাপে শিখতে হয়। তো এখন এখন কিন্তু রিয়াক্ট এটা মনে রাখছে। এখন দেখো আমি যখন শুধুমাত্র বাটন ক্লিকের দ্বারা অ্যাপটাকে চেঞ্জ করলাম, তখন কিন্তু স্কোয়ার আর চেঞ্জ হয়নি। আচ্ছা, এখন আমরা দেখবো ইউজ কল ব্যাক কি করে। ঠিক আছে, এখন ধরো এই যে বাটনটা, ধরো এই বাটনের একটা ধরো স্কোয়ারের ভিতরে আছে ধরো। ঠিক আছে, স্কোয়ারের ভিতরে এরকম একটা বাটন আছে ধরো, সেটা শুধু স্কোয়ারের স্টেট চেঞ্জ করবে। ঠিক আছে, না স্কোয়ার না, মানে এটাও ওই যে অ্যাপের স্টেট চেঞ্জ করবে ভিতর থেকে। দেখো আমি এই যে এখানে একটা বাটন নিলাম, বাটন এখানেও একইভাবে কাজ করবে। অন ক্লিক, অন ক্লিকে একটা হবে, আবার তো অন ক্লিকটা দিচ্ছি না। ঠিক আছে, যাতে ইরর না খায়। ক্লিক মি ফ্রম স্কোয়ার দিলাম, তাহলে দেখো এই যে ক্লিক মি ফ্রম স্কোয়ার, এটা আসছে কিন্তু এই যে স্কোয়ারের পরের থেকে, আর এইটা আসছে এই উপর থেকে, মানে অ্যাপের মধ্যে থেকে। তাহলে এইটা হলো অ্যাপের, লিখে দিচ্ছি তাহলে বুঝবে না। একটা বিয়ার ট্যাগ দিয়ে যাতে আলাদা লাইনে চলে যায়। এই আর এই ক্লিক মিটার দিচ্ছি, নাম দিচ্ছি ক্লিক মি ফ্রম অ্যাপ, মানে অ্যাপ থেকে। বা ধরো অ্যাপ থেকে। ঠিক আছে, তাহলে এটা অ্যাপ থেকে এই স্টেটটাকে চেঞ্জ করবে, আর এটাকে স্কোয়ার থেকে চেঞ্জ করবে। আমরা জানি যে আমরা যে কোনো জায়গা থেকে চেঞ্জ করতে পারবো, এটা তো আমরা শিখছি, কোনো ব্যাপার না। তাহলে আমি যদি এখন এইটার থেকেও চেঞ্জ করাতে চাই, তাহলে আমরা কি করবো বলতো, এই চেঞ্জ স্টেটটাকে আমি কি করব, ওই স্কোয়ারের মধ্যে প্রপস আকারে পাঠিয়ে দিব, তাই না? কারণ দেখো আমাকে ওখান থেকে যদি চেঞ্জ করাতে হয়, তাহলে আমাকে এই ফাংশনটা ওখানে যদি পাঠাই দেই, তাহলে ওখান থেকে বাটন চাপ দিলে যদি এই ফাংশনটা কল করে দেয়, তাহলে তো অ্যাপ আবার রিজেন্ট হবে, তাই না? এই কাজটাই তো আমরা করতে পারি। তাহলে আমরা এখানে পাঠিয়ে দিলাম, দেখো চেঞ্জ স্টেট নামেই পাঠিয়ে দিলাম, দিয়ে আমরা এই ফাংশনটাকেই পাঠিয়ে দিলাম, এই যে যেটা আমার স্টেট চেঞ্জ করে, পাঠিয়ে দিলাম প্রপস। আচ্ছা, এখন একটা মজার জিনিস ঘটবে, দেখো তুমি যেটা কল্পনা করতে পারবে। তাহলে চেঞ্জ স্টেট কিন্তু পাঠিয়ে দিলাম, পাঠানোর পরে এখন কই গেল স্কোয়ার, তাহলে এখানে আমি চেঞ্জ স্টেটটাকে ধরতে পারবো, ধরলাম এই নামি, এটা ধরলাম, ধরার পর তাহলে কি এইটার অন ক্লিকে কি হবে, এই ফাংশনটা হয়ে যাবে। তাহলে আমি এখান থেকেও চেঞ্জ করতে পারবো, সেটা তাই এই ব্যাস। এখন আমি যেটা দেখাতে যাচ্ছি, প্রথমবার যখন আমি দিলাম, দেখো অ্যাপ রেন্ডার করলো, স্কোয়ার রেন্ডার করলো, ফাইন, কারণ প্রথমবার তো একবার রেন্ডার করতেই হবে। এখন দেখো অ্যাপকে যখন আমি রেন্ডার করবো, যে ক্লিক ফ্রম অ্যাপ, মানে অ্যাপ থেকে আগে রেন্ডার করি, তাহলে দেখো অ্যাপ রেন্ডার হচ্ছে, স্কোয়ার রেন্ডার হচ্ছে। দেখো আগের বার কি ছিল, আগের বার কিন্তু এটা চাপ দিলে শুধু অ্যাপ রেন্ডার হচ্ছিল, কারণ স্কোয়ারকে কিন্তু আমরা কি করছি, দেখো মেমো দিয়ে মোড়াই দিছি। তার মানে রিয়াক্ট ডট মেমো কিন্তু মনে রাখার কথা, কিন্তু দেখো এখন এটা চাপ দেওয়ার পরেও কি স্কোয়ারটা রেন্ডার হচ্ছে। কেন হচ্ছে, কারণ মেমো শুধুমাত্র তখন কাজ করবে না যখন প্রপস চেঞ্জ হয়ে যাবে। কিন্তু একটা জিনিস খেয়াল করো, প্রপস কিন্তু চেঞ্জ হয় নাই, চেঞ্জ স্টেট কিন্তু সে আগের মধ্যেই আছে। দেখো আগের মধ্যে কিন্তু আছে, তারপরেও কিন্তু এটা রিরেন্ডার হয়েছে, তাই না? আচ্ছা ঠিক আছে, এটা আমরা বুঝলাম। এখন যদি স্কোয়ারের ভিতর থেকে চেঞ্জ করি, তাহলে দেখি তো কি হয়। তাও দেখো স্কোয়ারের ভিতর থেকে চেঞ্জ করলে কিন্তু অ্যাপ রেন্ডার হয়েছে, তখন কিন্তু আর কি হয় নাই, স্কোয়ার রেন্ডার করে না। দেখছো কেন বলতো, কারণ যখন স্কোয়ারে বাটনে চাপ দিলে আবার রিলোড দিয়ে দাঁড়াও, এই যে দুইটা রেন্ডার হচ্ছে, এবার সেটা এটা চাপ দিয়ে স্কোয়ার, এই যে আবার দুইটা রেন্ডার হচ্ছে। মানে মোট কথা এইটা দাও আর এইটা দাও, তোমার বারবারই দুইটাই রেন্ডার হচ্ছে, মানে অ্যাপও রেন্ডার হচ্ছে, স্কোয়ার। কারণ কি, ম্যামো হচ্ছে মনে রাখে যদি না প্রপস চেঞ্জ হয়, কিন্তু এখন কিন্তু মনে হচ্ছে যে আপাত দৃষ্টিতে প্রপসটা চেঞ্জ হচ্ছে না, কারণ এটা তো একটা ফাংশন। দেখো ফাংশন কিন্তু আজীবন একটাই আছে, মানে আমি একবার ক্লিক দিলেও
ফাংশন চেঞ্জ স্টেট, আবার পরের বার ক্লিক দিলেও কিন্তু চেঞ্জ স্টেটই আছে। তাইলেও কেন চেঞ্জ হচ্ছে? কারণ হচ্ছে ফাংশন হচ্ছে জাভাস্ক্রিপ্টের রেফারেন্স টাইপ। অবজেক্ট, ফাংশন, তারপর হচ্ছে তোমার অ্যারে, এইগুলো হচ্ছে জাভাস্ক্রিপ্টের রেফারেন্স টাইপ। যদি একবার স্টেট চেঞ্জ হয় তাহলে ধরো এই ফাংশনের একটা রেফারেন্স জাভাস্ক্রিপ্টের কাছে আছে, মানে নাম আছে। পরের বার যদি রিলোড দাও তাহলে এই ফাংশনটা যদিও একই নামে আছে, তবে জাভাস্ক্রিপ্ট করবে কি এটাকে অন্য নামে ভিতরে সেভ করবে তার মেমোরিতে। যে কারণে এই প্রপস দেখতেছে যে আমার এটা তো বারবার চেঞ্জ হচ্ছে, যদিও মনে হচ্ছে যে এটা চেঞ্জ হচ্ছে না, কিন্তু আসলে এটা চেঞ্জ হচ্ছে। ঠিক আছে, কারণ এটা রেফারেন্স টাইপ। যখন এটা রিলোড হয় অ্যাপটা, তখন এই চেঞ্জ স্টেটটা রেফারেন্স চেঞ্জ হয়ে যায়। এই কারণে এই চেঞ্জ স্টেটের ভিতরে চেঞ্জ হচ্ছে, এই জন্য রিয়াক্ট মেমোর এটাকে মনে রাখতে পারতেছে না, এটা আবার রেন্ডার করতেছে। এই সমস্যা থেকে বাঁচা যায়। মানে আমরা কিভাবে ফাংশনকে তাহলে মনে রাখতে পারি? আমরা তো একটা কম্পোনেন্টকে মনে রাখলাম, কিন্তু ফাংশনকে তো মনে রাখতে পারতেছি না। এই জন্য আমরা ইউজ করতে পারি ইউজ কল ব্যাক হুক। দেখো আমরা একটা কাজ করব, আমরা ইউজ কল ব্যাক নিয়ে আসবো। ইউজ কল ব্যাক, এই যে রিয়াক্ট থেকে, তাহলে এটা একটা হুক। একটা কাজ সিম্পল কাজ করবো। দেখো ফাংশনটাকে আমি ওই যে নেম ফাংশন দিব, নেম এইভাবে অ্যারো ফাংশন আকারে, মানে নর্মাল না, এই যে এইভাবে দিব। ঠিক আছে, অ্যারো ফাংশন একই জিনিস, সেটা অ্যারো ফাংশন। আচ্ছা, এখন একটা কাজ করতে হবে। এই যে ফাংশনটা, মানে এতটুকু তো আসলে মেইন ফাংশন, তাই না? এইটাকে কাট করে ইউজ কল ব্যাকের মধ্যে ঢুকে দিতে হবে। এই যে দেখো এইটা, এখন এইটার মধ্যে তোমার তোমার ফাংশনটা দিতে হবে, মেইন ফাংশনটা। এই যে পেস্ট করে দিলাম। এখন রিয়াক্ট রিলোড দেওয়ার পরও দেখবে যে আমার এই ফাংশনটা কোনো চেঞ্জ হয়েছে কিনা। যেহেতু এটা রেফারেন্স টাইপ, কিন্তু আমি ইউজ কল ব্যাকের মধ্যে দিয়ে ঢুকেছি। এখন রিয়াক্ট রিলোড দেওয়ার পরে দেখবে আরে আমার তো ফাংশন চেঞ্জ হয় নাই। যখন চেঞ্জ হবে না, তখন সেই স্টেটকে কি করবে না, চেঞ্জ করবে না। বুঝতে পারছো? তাহলে স্টেট যদি চেঞ্জ না হয়, আমরা জানি কি মেমোরিটাকে মনে রাখবে। এখন দেখো আমার প্রবলেম সলভ। এই দেখো আমি রিলোড দিলাম, অ্যাপ রেন্ডার হচ্ছে, স্কোয়ার রেন্ডার হচ্ছে, দেখছো? একটা বাটন চাপ দিই, ধরো অ্যাপ চাপ দিলাম, ধরো আর এই দুইটাই হচ্ছে। আচ্ছা, অ্যাপ চাপ দিলে তো হবে, এখানে অ্যাপ চাপ দিলে তো এটা চেঞ্জ হয়ে গেছে, আর এটা চাপ দিলে স্কোয়ার। মনে রাখতে পারিনি, দেখি মনে রাখার তো কথা ছিল। ও আচ্ছা আচ্ছা আচ্ছা, মনে রাখতে পারিনি কেন? ওইটা ওইখানে একটা দিতে হবে স্কল ব্যাক, যেখানে এখানে একটা দিতে হবে, আবার ওইখানে একটা দিতে হবে। বুঝতে পারছো? মানে এটা তো এখানে প্রপস আকারে চলে যাচ্ছে, ওইখানে আর একটা দিতে হবে স্কোয়ারে, দুইটা জায়গায় দিতে হবে। ইউজ কল ব্যাক, এই যে এই ফাংশনটা এখানে ইউজ করার আগে এই কাজটা করে নিতে হবে। বুঝছো? তাহলে আমরা হুক, যেহেতু এটা নতুন একটা ফাংশন বানাই দিলে, মেমোরাইজ করে, মেমোরাইজড ফাংশন, কনস্ট্যান্ট মেমোরাইজড ইকুয়াল টু, এই যে ইউজ কল ব্যাক, সরি ইউজ কল ব্যাক, ইউজ কল, সরি ইউজ কল ব্যাকটা লিখি নিয়ে ইউজ কল ব্যাক। এই যে এইটার ভিতরে সম্ভবত এই ফাংশনটা দিয়ে দিতে হবে। এইবার মনে রাখতে পারে নাকি? এখন এই যে মেমোরাইজ এখানে দিতে হবে। দেখি এবার হওয়ার কথা, এই যে এখানে মানে ইউজ কল ব্যাক যখন দিবা, তখন ইউজ কল ব্যাকটা হচ্ছে ইউজ ইফেক্ট হুকের মতো। মানে এখানে একটা ডিপেন্ডেন্সি অ্যারে আছে, বুঝছো? যে এখানে ইউজ ইফেক্টটা ছিল না, যে একটা ডিপেন্ডেন্সি অ্যারে, যে ওইটা চেঞ্জ হলে শুধুমাত্র রিরেন্ডার করবে, ছিল না? এই ইউজ কল ব্যাকও এরকম একটা আছে যেখানে, মানে এইখানে যদি তুমি কিছু না দাও তাহলে একবারই রেন্ডার করবে এই ফাংশনটা। আর যদি এখানে কিছু একটা দিয়ে দাও তাহলে ওইটা চেঞ্জ হলে তখন আরেকবার রেন্ডার করবে। এইটা না দেওয়ার কারণে এ বারবার আমি ইউজ কল ব্যাক দেওয়া সত্ত্বেও কি হচ্ছিল, রেন্ডার করতেছিল বারবার। ঠিক আছে, এখন ইনশাল্লাহ হবে না। দেখো আমার বিশ্বাস আর হবে না। এই দেখো রিয়াক্ট কে রেন্ডার করলাম, রিলোড দিলাম, এই যে দুইটা রেন্ডার হইলো। ঠিক আছে, বিসমিল্লাহির রহমানির রহিম। এই যে একটা দেখছো কাজ করছে।
মানে এইটা এখন ওই ফাংশনটাকে মনে রাখছে। এখন ফাংশন যখন মনে রাখছে তখন দেখো এই প্রপস এর মধ্যে সে দেখতেছে কি স্কোয়ার, যে আমার তো ফাংশন চেঞ্জ হয়নি, আর স্কোয়ারটাকে আমরা মনে রাখছি মেমোরাইজ দিয়ে, এই জন্য স্কোয়ার কি করবে না। আমার যদি কখনো অ্যাপটা চেঞ্জ হয় তাহলে ভিতরে স্কোয়ার চেঞ্জ হবে না। এরকম তোমার অনেক ভিতরে অনেকগুলো কম্পোনেন্ট থাকে, তুমি সবার মধ্যে যদি এরকম মেমোরাইজ করো আর এই মাথাতে যদি ইউজ কল ব্যাক ইউজ করো ফাংশনে, তাহলে তোমার কিন্তু ওই প্যারেন্ট রিলোড দিলে যে চাইল্ড একটা রিলোড দেওয়ার ব্যাপারটা ছিল ওটা কিন্তু হবে না।